নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়, 26,000 চাকরি বাতিলের নির্দেশ আসে। এরপরে রাজ্যের স্কুলগুলিতে তোলপাড় শুরু হয়। বাতিল নাম বাতিল শুনতে কান্নার রোল দেখা যায় স্কুলগুলিতে। এদিকে সেই বাতিলের খবর উঠে এলো মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপড়ার ঈশ্বরলাল উচ্চ বিদ্যালয়। এখন এই স্কুলে শুরু হয়েছে কান্নার রোল, কেননা এই স্কুলে বাদ গেছেন 5 জন শিক্ষক। আরও জানা গেছে, এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1100, শিক্ষকের সংখ্যা ছিল 22 জন। ইতিমধ্যেই 5 জনের নাম বাতিল হয়েছে। স্কুলের পঠন পাঠন নিয়ে সমস্যার সম্মুখীন স্কুলের অন্যান্য শিক্ষকেরা। স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত মণ্ডল তিনি বলেন, বর্তমানে স্কুলে 5ম শ্রেণী থেকে অন্যান্য শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে। হঠাৎ করে শিক্ষকের সংখ্যা কমে যাওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছে। একই কথা বলেছেন অন্যান্য শিক্ষকেরাও। কোনো শিক্ষক আবার বলছেন 2 জন ইংরেজি শিক্ষকের নাম বাতিল হয়েছে। চাপ বেড়েছে অন্য ইংরেজি শিক্ষকদের উপর। পাশাপাশি অন্য শিক্ষকেরাও এখন দুশ্চিন্তায় রয়েছে কিভাবে স্বাভাবিক হয় এই পরিস্থিতি। তারা বলেন, রাজ্যের ইতিহাসে এই রকম একটা ঘটনা আর আমরা কখনোই দেখিনি। আগামীতে কি হবে এটাই আমরা চিন্তায় রয়েছি। প্রত্যেকের এফিসিয়েন্ট এবং দক্ষ, এবং আবার যদি সুযোগ পায় ওরা নিশ্চয়ই পরীক্ষা দিয়ে আবার বেরিয়ে আসবে, আবার চাকরি। আপনার নাম? আমার নাম জয়ন্ত মণ্ডল। খুবই মর্মাহত আমরা সকলে, একটা শোকের পরিবেশ স্কুলে। 5 জন, আমাদের 4 জন শিক্ষক এবং 1 জন শিক্ষাকর্মী আজ থেকে আর আসছেন না। তারা কালকে এই খবর ঘোষণার পর কাঁদতে কাঁদতে স্কুল ছেড়েছেন। খুব এফিসিয়েন্ট ছিলেন, খুব ভালো পড়াতেন। এই যে শিক্ষাক্ষেত্রে এত বড় চাকরির ক্ষেত্রে যে বিপর্যয়, এটা মনে হয় শুনিনি, আগে তো শুনিনি, দেখিনি। ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে হয়তো প্রথম। তো খুবই দুঃখিত, কী আর বলবো। ওদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা, অনেকে সংসার বাচ্চারা হয়ে গেছে, নানান রকম সমস্যার মধ্যে আছে, এদের নিয়ে খুবই চিন্তা এবং আমরা খুব সমব্যথী। কীভাবে এদেরকে এই জায়গা থেকে বের করে আনা যায়, কীভাবে ওদের উন্নয়ন, মানে এই যে ঘাটতিটা হয়ে গেল, ওদের জীবনে যে এত বড় লস হয়ে গেল, এই জায়গা থেকে ওদেরকে কী করে বাঁচানো যায়, কী রাস্তা আছে, কী স্টেপ নেবেন সরকার, জানি না। তো সেগুলো নিয়ে এখন চিন্তা। এদের জন্য তো ভাবা দরকার। আর কম তো নয়, এতগুলো মানুষ, 26,000 তো তার মানে এতগুলো পরিবার আর তাদের বাড়ির লোকজন সবাই তো বিপদগ্রস্ত না। আর বিশেষ করে সামাজিক সম্মান যেটা নষ্ট হলো, এবার এরা যে মানসিক টেনশনে পড়বে এবং এরা যখন বাইরে বেরোবেন সেখানেও সবাই তো সমান নয়, অনেকেই নানানভাবে প্রযুক্তি করবে। যারা ভালোভাবে পেয়েছে তাদেরকেই সেগুলো সহ্য করা খুব কঠিন তাদের পক্ষে। এই জায়গাটায় খুব কষ্ট হচ্ছে। শুভ নাম? আমার নাম সুস্মিতা রায়, সংস্কৃত ডিপার্টমেন্ট। ইংরেজির 2 জন টিচার ছিল, ম্যাথের 1 জন, ফিজিক্সের 1 জন, আর 1 জন গ্রুপ ডি স্টাফ, মোট 5 জন। আপনি কি বিষয়ের উপরে? আমি তো টোটাল স্টাফ ইংরেজির 4 জন ছিল। একদম উচ্চ মাধ্যমিক স্কুল, 4 জন স্টাফ ছিল, তার মধ্যে 2 জনই চলে গেল। এখন 2 জন থাকলো। ছাত্র সংখ্যা এত, 5 থেকে 12 পর্যন্ত স্কুল, এত ছেলে মেয়ে, পরীক্ষা চলছে, তাদের খাতা দেখার ব্যাপার আছে, পড়ানোর ব্যাপার আছে। ওটা আমাদের কাছে মানে খুব কঠিন ব্যাপার হয়ে গেল। শুধু আমার না, ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হবে। প্রেশার বাড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু প্রেশার বাড়বে তা নয়, ছেলে মেয়েদেরকে
আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। স্কুলের ব্যাপারটা তো হেডমাস্টার বললেন। তো আমি যেটা দেখছি, তা আমি এই স্কুলে 25 বছর ধরে শিক্ষকতা করছি। তো টিচার আমাদের দীর্ঘদিন থেকেই শর্টই ছিল। এবার গতকালকে যেটা সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 4 জন টিচার এই প্যানেলভুক্ত ছিলেন, তো তোরা তো আর স্কুলে আসছেন না, ফলে অটোমেটিক্যালি স্কুলে পড়াশোনা হ্যাম্পার হবে। এবং আজকে তো পরীক্ষা চলছে, আমাদের আরও কয়েকদিন চলবে। এই পরীক্ষার পরে যখন আবার ক্লাস চলবে, তো রুটিনটা কিভাবে মেনটেন হবে? 4 জন শিক্ষক আর গ্রুপ ডি পোস্ট দুটোর মধ্যে একটা ভ্যাকান্ট ছিল, একজনই ছিল, এবার সেও গেল। তার মানে গ্রুপ ডি পোস্টই উঠে গেল। 4 জন শিক্ষকের এখন ক্লাসটা কিভাবে চলবে দেখা যাক কী হয়, সরকারের বিষয়। হ্যাঁ, অসুবিধা নয় বলছি তো, প্রচুর অসুবিধা। দীর্ঘদিন থেকে দেখছি, 25 বছর ধরে দেখছি শিক্ষকের ঘাটতি। সেটা এখন চরম পর্যায়ে কালকে থেকে শুরু হবে, মানে আজকে থেকেই শুরু হয়ে গেছে। ওই টিচারগুলো আসছে না। একজন ছিলেন সায়েন্সের, একজন ইংলিশের, একজন অঙ্কে ম্যাথামেটিক্স, আর একজনও ইংলিশ, অর্থাৎ 2 জন হচ্ছে ইংরেজি শিক্ষক, একজন বিজ্ঞানের শিক্ষক, একজন অঙ্কের শিক্ষক। তো মেন সাবজেক্ট বলা যায় ক্লাসে যে কোর সাবজেক্ট স্কুলে, সেই কোর সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স। সেই টিচারই 4টে চলে। আপনার শুভ নামটা একটু বলুন। আমার নাম? আমার নাম কৃষ্ণ সরকার। 2016 প্যানেলে আমাদের বিদ্যালয়ে 4 জন শিক্ষক ছিলেন আর একজন নন শিক্ষক। আমরাও আপনাদের মধ্যে খবর পেয়েছি যে এক্ষেত্রে আমাদের মোট শিক্ষক হচ্ছে 22 জন, আমি 4 জন চলে যাওয়াতে অসুবিধা তো পালন করানোর ক্ষেত্রে ভীষণভাবেই হবে। তারপরে গ্রুপে আমাদের 2টো পোস্ট ছিল, একটা অলরেডি ভ্যাকান্ট ছিল, একজন চাকরি করতেন। ওনারও ওই 2016-তে নাম ছিল বলে ওনারা আপাতত আসছেন না বলে, মানে নন টিচিং এর দিক থেকে আমরা ভীষণভাবে অসুবিধা করছি। স্কুল চালানো চলছে, মানে পরীক্ষাও চলছে। এখন স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষাটাও সুষ্ঠুভাবে চালাতে গেলে যতটা টিচার দরকার এরা না আসাতে সেখানে আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। বর্তমানে আপনাদের স্কুলের শিক্ষক টোটাল কজন ছিলেন? আমাদের 22 জন শিক্ষক ছিলেন, তার মধ্যে এরা 4 জন। এই যে এটা তো অবশ্যই অসুবিধা হচ্ছে। আপনার একটু শুভ নামটা বলে দিন। আমার নাম কৃষ্ণকান্ত মন্ডল, আপনি স্কুলের নাম এবং কি? পোপরা ঈশ্বরলাভ হাই স্কুল, বিআই সেভেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে 25,753 জন শিক্ষকের চাকরি হারানোর বিষয়ে আইনজীবী শোভন দাশগুপ্ত আশার আলো দেখালেন চাকরি হারা শিক্ষকদের। হারিয়ে যাওয়া চাকরি কিভাবে ফেরত পেতে পারেন সেই বিষয়ে ঠিক কী বলেছেন আইনজীবী তা বিস্তারিত তুলে ধরলাম আপনাদের সামনে। শুধু তাই নয়, চাকরি হারানোর কারণে বর্তমান শিক্ষা ব্যবস্থার কী প্রভাব পড়তে পারে সেই বিষয়ে বিস্তারিত জানালেন আমাদের প্রতিনিধিকে। শুনুন, এই যে 25,753 জন চাকরি গেল, 25,753 সাহেব, জাস্টিস গাঙ্গুলি সাহেব যেটা বলেছে, রায় দিয়েছিলেন। আমি বলছি আমার কাছে আসুক, 20,000 ক্যান্ডিডেটদের চাকরি আমি ফিরিয়ে দেবো। কেননা এটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে লটে সুপ্রিম কোর্ট গেলে হবে না, প্রত্যেক ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়াল
আমার কাছে ক্যান্ডিডেটগুলোকে পাঠান, বা যারা মানে ভুক্তভোগী ক্যান্ডিডেট তাদের পরিবারজনকে বলছি আমার কাছে আসুন, আমি 20,000 জনের চাকরি ফিরিয়ে দেবো। সুপ্রিম কোর্টে 5 জাজেস বেঞ্চে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করব, এবং ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করলেই যোগ্য অযোগ্য এইসব মাপকাঠি উঠে যাবে তখন, এবং 5 জাজেস বেঞ্চে আমি নিশ্চিত যেটা রায় হবে প্রত্যেকে চাকরি ফিরে পাবে। এবং এটা খুব দুর্ভাগ্যের, যদিও এটা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, ডিসিশনটা খুব দুর্ভাগ্যের। এই কারণেই বলবো, সরকার তাদের যে সমস্ত সিটগুলো পরীক্ষা যে নিয়েছিল, নাম্বার মার্কস, সমস্ত সিট নাকি সরকার হারিয়ে ফেলেছে। তো এটা খুব দুর্ভাগ্যের বিষয়। এসএসসি একটা স্বায়ত্ত ইনস্টিটিউশন, একটা গভর্নমেন্ট অফিস, তারা কি করে হারিয়ে ফেললো সমস্ত কাগজপত্র, সমস্ত নথিপত্র তারা হারালো কিভাবে? আমি বলবো সিবিআইকে যে এসএসসির যে সমস্ত যারা পদে ছিলেন, পিয়ন থেকে শুরু করে অফিসার পর্যন্ত, যারা বলছে নথিপত্র আমরা পাচ্ছি না, হারিয়ে ফেলেছি, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করুক এবং তাদেরকে গ্রেফতার করুক। গভর্নমেন্ট ডকুমেন্ট হারিয়ে ফেলা মানে হচ্ছে যে গভর্নমেন্টের ডকুমেন্ট, গভর্নমেন্টের তথ্য প্রমাণাদি লোপাট করে দেওয়া। তো যারা যারা এই সমস্ত লোপাট সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, সে যেই নেতা মন্ত্রী যেই হোক, তাদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা উচিত। এবং সেই সমস্ত নথিপত্রগুলো কেন তারা রাখবে না, তাদের চাকরি যাওয়া উচিত। অ্যাকচুয়ালি এই সমস্ত যারা, যে সমস্ত মাস্টার মশাইরা আজকে তারা ইএমআই নিয়েছে, ইএমআই দিয়ে গাড়ি কিনেছে, বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, সংসার চালাচ্ছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, বাবা মা রয়েছে, এদের উপর রেসপন্সিবিলিটি আছে। কালকে যখন টিভিতে খবরটা দেখছি সব কান্নাকাটি করছে। সত্যি খুব দুঃখজনক ঘটনাটা। সবাই যে চিৎকার করছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য চিৎকার করছেন, তার নাকি বিরাট সাফল্য হয়ে গেল। ফিরদৌস শামীম অ্যাডভোকেট তিনিও ভাবছেন বিরাট সাফল্য হয়ে গেল। কিন্তু এটা সাফল্য নয়। আমরা মানুষের পাশে থাকতে হবে, মানুষের বিপদের পাশে দাঁড়াতে হবে। আজকে সেই সমস্ত ক্যান্ডিডেটরা, এটাতে কোনো আনন্দ উৎসবের ব্যাপার নেই। হ্যাঁ, হয়তো গভর্নমেন্ট ভুল করেছে, তৃণমূল সরকার হয়তো ভুল করেছে, হয়তো মুখ্যমন্ত্রী ভুল করেছে, কিন্তু তার ভুলের মাসুল সাধারণ শিক্ষক শিক্ষিকাদের দিতে হচ্ছে, তাদের পরিবারদের দিতে হচ্ছে। সেই কারণে তারা যদি আমার কাছে আসে, আমি নিশ্চিত যে 20,000 ছাত্রছাত্রীর চাকরি ফিরিয়ে দেবো। সুপ্রিম কোর্টের রায়ে কালকে এতগুলো মানুষের চাকরি চলে গেল, তো স্কুল থেকে প্রচুর শিক্ষক, এমনিতে রিক্রুটমেন্ট নেই, তার জন্য স্কুলের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আছে, কি অবস্থা? দেখুন, এতে যেটা হবে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একটা আংশিকভাবে ভেঙে পড়বে। কেননা অনেক স্কুলে 2টো টিচার, অনেক স্কুলে 3টে টিচার, অনেক স্কুলে 8টা টিচার, কোনো স্কুলে 6টা টিচার, এইভাবে যারা যদি চাকরি থেকে বাতিল হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, একই তো দীর্ঘদিন ধরে কোনো এসএসসি রিক্রুটমেন্ট নেই, পরীক্ষা হয় না। তার ফলে যেটা হচ্ছে, ছাত্র সংখ্যার সঙ্গে শিক্ষকের যে সংখ্যা, সেটা ভারসাম্য হারাবে। এবং আমার মনে হয় যে এখনো অবধি এই ছেলেগুলোর চাকরি ফেরতের পূর্ণ আশঙ্কা রয়েছে, পূর্ণ সম্ভাবনা আছে। তবে তাদেরকে প্রপারলি যেতে হবে, প্রপারলি যোগাযোগ করতে হবে, এবং যাতে কিনা এটা না ভেঙে যায়। খুব দুঃখ হলো ঘটনাটা তো হয়তো অনেকে রাজনৈতিক হিসেবে আনন্দ পাচ্ছেন, অনেকে ভাবছেন যে আমাদের মানে অন্যান্য পার্টিরা, সিপিএম ভাবছে আমাদের নিজেদের খুব লাভ হবে, কংগ্রেস হচ্ছে না লাভ হবে। কিন্তু সবচেয়ে প্রবলেম হচ্ছে ছেলেগুলোর পারিবারিক অবস্থানগুলো খুব খারাপ হয়ে গেল। এবং তার থেকেও বড় কথা, স্কুলগুলোর যে শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, স্কুলের যে পরিকাঠামো, একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে প্রতিটা স্কুলেরই, যে এতগুলো টিচার্স দেন, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এবং তাতে ছাত্ররাও প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, পড়াশোনার মান অনেক নেমে যাবে। শিক্ষা ব্যবস্থার উপরে কি প্রভাব পড়বে?
শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়বে, মানে প্রতিটা স্কুল চালাতেও কষ্টকর হবে, অসুবিধা হবে, এবং ছাত্র সংখ্যার যে অনুপাত সেই তুলনায় ডিসচার্জ না থাকে তাহলে পড়াশোনা হবে না, ক্লাসগুলো হবে না। আজকে তো আমি দেখছিলাম কোন স্কুলে প্রধান শিক্ষককেই অনেকগুলো ক্লাস নিতে হচ্ছে, তাকেই ঘন্টা বাড়াতে হচ্ছে। তো এইরকম যদি পরিস্থিতি হয় অটোমেটিক্যালি প্রত্যেকটা স্কুলে, যেখানে ধরুন 2 বা 3 বা 4 বা কোথাও 8টা শুনলাম শিক্ষক বরখাস্ত হয়ে যাচ্ছে, এতে কিন্তু স্কুলগুলোর যে টিচার স্ট্রেন্থ সেটা অত্যন্ত খারাপ হয়ে যাবে, এবং তার ফলে শিক্ষা ব্যবস্থার উপর প্রচুর চাপ পড়বে এবং ছাত্রদেরও পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। হলো মুখ্যমন্ত্রী তো একবার আসতে পারতেন মালদায় এসে একটা বৈঠক করতে পারতেন, কিচ্ছু করলেন না, মালদাতে আসলেনও না উনি। দেশে যদি অবস্থা হয়, বাংলাদেশ তো মার খাচ্ছেই, বাংলাদেশে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, বাংলাদেশে সাধুকে আটক করে দেওয়া হয়েছে, বেলও পায় না, মুভও হয় না, কিছুই হয় না। তো কয়দিন আগে তো একটা সাধুর উপরে হামলা হয়েছিল এরকম। সজাগ হন, মেরুদণ্ড শক্ত করুন এবং মেরুদণ্ড শক্ত করে আন্দোলনে নামুন। আমার মনে হয় যে রামনবমীতে 2 কোটি হিন্দু রাস্তায় বেরোবে, 2 কোটি। আছে বাসন্তী, রামনবমীর বাসন্তী পুজো, নবমীর দিনটা রামনবমী বলা হয়, তো পুজো করতে কি প্রবলেম আছে? মানুষ মিছিল করবে না আজকে ঈদে? কি মনে হচ্ছে আপনার, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে? গভর্নমেন্ট এলো, সবাই হবে নতুন কিছু হবে, নতুন হাওয়া হবে, নতুন মন্ত্রী, ইন্ডাস্ট্রি হবে, নতুন ফ্যাক্টরি হবে, কিন্তু আজকে জাতপাতের দাঙ্গা লেগে গেছে পশ্চিমবঙ্গে। এবং আজকে যেভাবে মনে হচ্ছে পুষ্টিকরণের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী। শঙ্কর রায় মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, ইমামদের সঙ্গে মুসলিম সাজছেন, দেখেছেন? কোনো প্রয়োজন পড়ে না। মুখ্যমন্ত্রী যদি নিজের কাজ নিজে করতেন, আমাদের ভোট ব্যাংক এবং মুসলিম ভোট ব্যাংকে আমি জিতে যাব। তাহলে কি ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের বাংলার লোককে, মানুষজনকে এরকম করছে মনে হচ্ছে আপনার? অবশ্যই, এটা হচ্ছে পুরোপুরি মুসলিম ভোট ব্যাংকের জন্য, তার রাজনীতিটা পুরোটাই মুসলিম ভোট ব্যাংকের জন্য। গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল, আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না, সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে, শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে, তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুদের পথে না হবে এমনটাই টার্গেট। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে, তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো, কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেজন্য এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি।
এই দাদা অর্জুন সিং এর বাড়িতে গতকাল হামলা হলো, তার বাড়িতেই পুলিশ গেছে, বিরোধী শূন্য করতে চাইছে আজ নয়, অর্জুন সিংকে টার্গেট অনেকদিন করেছে যেদিন থেকে বিজেপিতে এসছে, আর সেই জন্য তাকে যে কোনো ভাবে শেষ করার চক্রান্ত চলছে। এই রামনবমী পুতনাবাদ অথবা সূর্পনখার বধ, আপনাদের কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নেই, যে ধর্মের বিরুদ্ধে আসবে, হিন্দুর বিরুদ্ধে সব যাবে। এই রামনবমী দাদা যেটা বলছি, আপনি কোথায় থাকবেন এবং কি আপনার কর্মসূচি? আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি, এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে, অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধমকি দিচ্ছে যাতে না বেরোয়। আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে, আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন, দেবী দেবতার মূর্তি নিয়ে, ট্যাবলো নিয়ে, সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন, সেটা এবারেও হবে। সেন আমরা পুরোপুরি আখড়াগুলোর সঙ্গে আছি। আজকে তার একটা এখানে প্র্যাকটিস রাখা হয়েছে। কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে, যা দরকার সব সৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসবো। চলুন আগে মিষ্টি খাওয়া দাওয়া বাড়ি যাও। হ্যাঁ, বিরোধী কেউ নেই দলের মধ্যে, কি কারণে হঠাৎ করে এই পোস্ট? পার্টির মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, কেউ উৎপাত করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা করা হচ্ছে, সেই জন্য তাদেরকে সাবধান করা হচ্ছে। হয়ে গেছে, জয় শ্রীরাম। আজকে খড়গপুরে লাঠি হাতে দেখা গেল, কি বলবেন? তাহলে সব ধরবো আমরা সমাজের স্বার্থে। কাটারি প্রত্যেক বাড়িতে থাকে, দিলীপ ঘোষের হাতে হলে এত ভয় কেন? এত কাপুরুষ হয়ে গেছে আমাদের সমাজ, কাটারি হজম করতে পারছে না। কাল আজ তো গদা বেরোলো, কালকে অন্য কিছু বেরোবে। আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো, আইনকে মানছি। মহিলা সমাজের উদ্যোগে কলকাতার ভিআইপি রোডে জুড়ে পড়লো পোস্টার, মহিলারা বাংলাকে সুরক্ষিত করে 2026-এ বাংলার মুখ্য চরিত্রে নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রাকে চায়, এমনটাই পোস্টার। ঠিক আছে, আজকে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, নাবালিগ মেয়েরা গর্ভবতী হয়ে গেছে কয়েক হাজার, এই শিশু কমিশন কোথায়? সরকার কোথায়? আমাদের চিন্তা হচ্ছে 12-14 বছরের মেয়েরা সুরক্ষিত নয়, রাস্তায় বেরোবে না, স্কুল কলেজ যাবে না, হসপিটালে ডাক্তার গেলে সে বাড়ি ফিরে এসে না। আর সুনিতা উইলিয়াম গিয়ে মহাকাশ থেকে ফিরে এলো। পশ্চিমবাংলায় একজন মেয়ে ডিউটি গেলে ফিরে আসতে পারে না, স্কুল গেলে ফিরে আসতে পারে না, তার কোনো সুরক্ষা নেই। এই জন্য আজকে রাস্তায় হিন্দু সমাজকে নামতে হবে, মা মাটি এখানকার মূর্তি ধর্ম রক্ষার জন্য। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো, এবং প্রায় 26,000, মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিল, যাদের পরিবার আছে, বিয়ে দেওয়া হয়েছে। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বদলে দিল। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে